শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী। আজকে তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশ এই পাঠ্য বিষয়ের নবম দশম শ্রেণী একটি পঞ্চম অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব। শিক্ষার্থীরা, আমরা একটু ছবি দেখি, আর আমি আশা করি তোমরা তোমাদের খাতা কলম নিয়ে আজকের এই লাইভ শ্রেণী কার্যক্রমে উপস্থিত আছো। এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখো, একটি ছবিতে দেখতে পাচ্ছি যে মাটিতে পানি নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, কৃষক সে হতাশ। আর আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি এই সুন্দর ধান ক্ষেত, কিন্তু মাটি পানি ভরে যাচ্ছে, এবং দুই ধরনের দৃশ্য দেখছি। এই সবগুলো জিনিসই একটি বিষয়ের সাথে সম্পর্কিত। আমরা আসলে আজকে বাংলাদেশের প্রকৃতিটা থেকে যেটা অনুমান করছি, আজকে যে পাঠ্য বিষয়টি আলোচিত হবে, এখানে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। দেখো, হ্যাঁ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো দেখো না তোমরা? দেখো তো, এই যে যেমন আজকে একটা মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে না বাইরে, এরকম বিদ্যুৎ চমকানো। আবার দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, ঠিক আজকের মতো না? তোমরা বাংলাদেশে প্রকৃতিতে কিন্তু এই বৃষ্টি প্রতিনিধিত্ব হয়। তা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা তাহলে আজকে কোন পাঠের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব? আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু, এটি তোমরা তোমাদের বিগত শ্রেণীগুলোতেও কিছু কিছু ধারণা নিয়ে এসছো। তাহলে আমরা একটু খাতায় লিখে ফেলি। আবহাওয়া ও জলবায়ু আজকে আমাদের পাঠ্যের বিষয়বস্তু। আজকে আমরা এই পাঠ থেকে যা অর্জন করব দেখি, সেটি হলো আবহাওয়া ও জলবায়ু কি তা তোমরা বলতে পারবে, মানে এই সংজ্ঞাটা তোমরা দিতে পারবে। তারপরে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন স্থানের জলবায়ু পার্থক্যের কারণ তোমরা এই পাঠ থেকে আলোচনা করতে পারবে, কেন এক এক জায়গায় এক এক ধরনের জলবায়ু থাকে। আরেকটি হলো বিভিন্ন জলবায়ু ওর নিয়ামকের বিবরণ দিতে পারবে, এবং জলবায়ুর উপাদানের উপর তার প্রভাব তোমরা বর্ণনা করতে পারবে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটি হলো আবহাওয়া জলবায়ু কি তা বলতে পারবা, আরেকটা হলো কেন মানে বিভিন্ন স্থানে জলবায়ু বিভিন্ন ধরনের হয়, আরেকটি হলো এই যে বিভিন্ন ধরনের জলবায়ু হওয়ার দুটো কারণ, একটি হলো জলবায়ুর নিয়ামক, আরেকটি হলো জলবায়ুর উপাদান, এদের একটির সাথে আরেকটির প্রভাব, সেই জায়গাটি তোমরা বিশ্লেষণ করতে পারবে আজকের পাঠ থেকে। তাহলে আমরা প্রথমে আসি আবহাওয়াকে। বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। এই আবহাওয়া সংজ্ঞার মধ্যে তোমাদের সবচেয়ে লক্ষ্য করার বিষয় যে কোনো একটি নির্দিষ্ট স্থানের, আরেকটি লক্ষ্য করার বিষয় সামগ্রিক অবস্থা সেই দিনের, মানে সেখানে একটা দিন এবং একটা নির্দিষ্ট স্থান, এবং এই যে একটি নির্দিষ্ট স্থানের একটা দিনের কি কি জিনিস থাকবে দেখো। বলা হচ্ছে বায়ুর তাপ, মানে বায়ুতে কেমন তাপ থাকবে, কি শীতল না উষ্ণ, কত ডিগ্রি তাপমাত্রা থাকবে প্রতিদিনকার। তারপরে চাপ, বায়ুতে কি ধরনের নিম্নচাপ না ঊর্ধ্বচাপ। বায়ুর আর্দ্রতা, মানে কেমন শুষ্ক বায়ু নাকি আর্দ্রতা যুক্ত বায়ু, কেমন মেঘাচ্ছন্ন আকাশ নাকি মেঘলা আকাশ, না মেঘ খোলসা আকাশ, নাকি বৃষ্টিপাত হচ্ছে, নাকি বায়ু প্রবাহ খুব মানে দ্রুত হচ্ছে, বেগ বেশি বায়ু প্রবাহ। এই যে তাহলে দেখছি আমরা আবহাওয়া আসলে কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে নিয়েছো সংজ্ঞাটি। আমরা আবহাওয়া কি তা বলতে পারবো এখন থেকে, না? হ্যাঁ, যদি প্রশ্ন আসে আবহাওয়া কি, তোমরা অবশ্যই তার উত্তরটি লিখতে পারবে। আমরা আসি পরবর্তী জায়গায়, বলা হচ্ছে জলবায়ু। আবহাওয়া তো আমরা জানলাম কোনো একটি নির্দিষ্ট স্থানের ওই দিনের। আর জলবায়ু আমরা কি জানবো দেখো, বলা হচ্ছে কোনো একটি অঞ্চলের, স্থান থেকে কোথায় চলে এসছে, অঞ্চলে। কোনো একটি অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। তাহলে আমরা দেখছি কোনো একটি অঞ্চলের 30 থেকে 40 বছর, কত বছর, 30 থেকে 40 বছর, মানে একটা দীর্ঘ সময়। কোনো একটি অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বা গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু আবহাওয়ার সংজ্ঞা আর জলবায়ুর সংজ্ঞা লেখার সময় দুটো শব্দের খুব পার্থক্য মাথায় রাখবে। আবহাওয়া যখন লিখবে তখন বলবে কোনো একটি নির্দিষ্ট স্থানের, আর জলবায়ু সংজ্ঞা যখন লিখবে তখন বলবে কোনো একটি অঞ্চলের। আর আবহাওয়ার সময় বলবে যে ওই দিনের, বা এটা 1 সপ্তাহ হতে পারে, 1 থেকে 2 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। আর জলবায়ুর সময় বলবে লম্বা সময়, 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। তাহলে আমরা সুন্দর করে লিখে ফেলবো খাতায়। কি লিখবো? কোনো অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া অবস্থাকে জলবায়ু বলে। শিক্ষার্থীরা আমরা তাহলে আবহাওয়া কি, জলবায়ু কি জানলাম। আবহাওয়া জলবায়ুর উপাদান সম্পর্কে আমরা জানব। আবহাওয়ার জলবায়ু আসলে কতগুলো উপাদানের উপর ভিত্তি করে হয়। যেমন আমরা দেখছি বায়ুর তাপ। বায়ুতে কি তাপ কিরকম, শীতল না উষ্ণ, এটি কিন্তু আবহাওয়ার জলবায়ু নির্ধারণের একটি উপাদান। বলা হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপটা কি ঊর্ধ্বচাপ না নিম্নচাপ, এরকম, এগুলো কিন্তু আবহাওয়া জলবায়ুর উপাদান। বলা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু যে প্রবাহিত হয়, এই যে বাতাস তোমরা বলো না যে আজকে খুব বাতাস, এই যে বায়ু প্রবাহ, এটিও কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর একটি উপাদান। আমরা দেখতে পাচ্ছি বায়ুর আর্দ্রতা। বায়ুতে কি জলীয় বাষ্প বেশি নাকি বায়ুতে জলীয় বাষ্প কম, এই জিনিসটা কিন্তু বায়ুর আর্দ্রতা, সেটি বায়ু আর্দ্রতা আছে কি নাই, এই বায়ুর আর্দ্রতাও কিন্তু জলবায়ু আবহাওয়ার একটি উপাদান। তারপর আমরা সর্বশেষে দেখছি বাড়িপাত। বাড়িপাত বৃষ্টি, বাড়িপাত হলো বৃষ্টি। তার মানে কি আবহাওয়া জলবায়ু কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বৃষ্টি বা বাড়িপাত। আমরা তাহলে শিক্ষার্থীরা একটু এই উপাদানগুলোর নাম খাতায় লিখে ফেলবো। যে আবহাওয়া জলবায়ুর কিছু উপাদান, সেখানে বলছি বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহ, তারপরে বাড়িপাত, এরকম অনেক কিছু আসলে জলবায়ু ও আবহাওয়ার উপাদান। আমরা তাহলে দেখলাম বায়ু, আবহাওয়া কি, আমরা বলতে পারলাম যে জলবায়ু কি, আমরা এখন বলতে পারছি আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি। এরপরে আসি আমরা এই যে উপাদানগুলো একটু চিত্রের সাহায্যে তোমাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি। দেখো প্রথম চিত্রে আমরা দেখেছি বায়ুর তাপ। বায়ুর তাপ আসলে কি, এই যে সূর্য যে বায়ুর উপরে পড়ে তখন ওই বায়ুটা কি হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। তো এই বায়ুর তাপটা কিন্তু একটি স্থানের আবহাওয়া বা জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান। তারপর আমরা দেখছি বায়ুর আর্দ্রতা। তার মানে কি বায়ুতে জলীয় বাষ্প কি পরিমাণ আছে, না জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু আর্দ্রতা বেশি থাকবে, আর জলীয় বাষ্প কম থাকলে তখন সেখানে শুষ্ক
বায়ু থাকবে। এই যে চিত্রের মাধ্যমে দেখাচ্ছে আসলে এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পর পরিমাণের উপরে এই বায়ুর আর্দ্রতা, এবং এই বায়ুর আর্দ্রতা আবহাওয়া এবং জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আসি আরেকটি ছবির মাধ্যমে দেখাচ্ছি বাড়িপাত বা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটা কিন্তু জলবায়ু এবং আবহাওয়ার আরেকটি উপাদান। এই উপাদানটি কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর জন্য মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বৃষ্টিপাত হলে দেখবে সেই অঞ্চলের আবহাওয়া কেমন হয়ে যায়, শীতল হয়ে যায়, মানে প্রচণ্ড গরম আর তখন লাগে না, না? আর আমরা এটা বৃষ্টিপাত দেখলাম। আরেকটি ছবি দেখতে পাচ্ছি, দেখো, এটা বলা হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ কিরকম, বেশি না কম? নিম্নচাপ সৃষ্টি হলে দেখবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়, হ্যাঁ, প্রচণ্ড ঝড় হয়। তো এরকম আরেকটি দেখছি বায়ু প্রবাহ। বায়ুর গতি যদি বেশি থাকে, এই প্রবাহের গতি যদি বেশি থাকে, তখন কি ঝড় হতে পারে, তারপরে তোমার ঘূর্ণিঝড় হতে পারে, টর্নেডো হতে পারে, না? এরকম আসলে আবহাওয়া এবং জলবায়ুর এগুলো উপাদান। আমরা এবার আমাদের এই আজকে যে পাঠের আমরা যেই জায়গাগুলো অর্জন করব তার একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল জলবায়ুর নিয়ামক। আমি একটু যদি আবার পেছন দিক থেকে আসি, আবহাওয়া কি তোমরা বলতে পারবে, জলবায়ু কি বলতে পারবে, জলবায়ুর উপাদানগুলো তোমরা বলতে পারবে 5-6টা। এখন আমরা আসছি জলবায়ুর নিয়ামকগুলো কি। আসলে ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে, মানে এক একটা অঞ্চল কিন্তু এক এক ধরনের ভৌগোলিক কাঠামো আছে। কোনো অঞ্চলে পাহাড়, কোনো অঞ্চলে সমতল ভূমি, কোনো অঞ্চলে আবার মরুভূমি, না? তাহলে এই যে ভৌগোলিক বিষয়ের পার্থক্য আমরা দেখছি, এই ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য হয়। তাহলে আমরা দেখছি যে ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থান ভেদে জলবায়ুর পার্থক্য হচ্ছে। এই বিষয়গুলো জলবায়ুর নিয়ামকের উপর নির্ভর করে। এই বিষয়গুলোকেই আসলে বলা হচ্ছে জলবায়ুর নিয়ামক। তার মানে আমরা যে জিনিসটি বুঝছি সেটি হলো স্থানভেদে যে জলবায়ুর পার্থক্য হচ্ছে, আসলে এগুলো কিছু বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে, আর এই বিষয়গুলোই হচ্ছে জলবায়ুর নিয়ামক। তাহলে জলবায়ুর নিয়ামক কি তা ব্যাখ্যা করো। এরকম যদি অনুধাবনের প্রশ্ন আসে, তোমরা একদম সুন্দর করে বলবে যে ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য হয়। এই জলবায়ুগুলোকে এই বিষয়গুলোকে, মানে ওই যে পার্থক্য হয় যে যে বিষয়ের কারণে, এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। তাহলে শিক্ষার্থীরা, জলবায়ুর নিয়ামক বলতে হলে আমাদেরকে তো দুটো শব্দ মনে রাখতে হবে। একটা হলো যে ভৌগোলিক পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য হয়, এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আশা করি লিখেছো? হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। আমরা জলবায়ুর নিয়ামক কি সেটা বুঝতে পারলাম, লিখতে পারবো এখন, না? আচ্ছা, আমরা এখন দেখি যে দেখো এখানে দেখাচ্ছি একটি ভৌগোলিক বিষয়, যে এটি বন্যা কবলিত এলাকা, এখানে পানি থাকে। এখানে দেখাচ্ছি যে এখানে ধুলার ঝড় হচ্ছে, এরকম একটি এলাকা। আমরা আরেকটি এলাকা দেখাচ্ছি যেখানে বনভূমি আগুনে পুড়ে যাচ্ছে। আরেকটি দেখাচ্ছি ভৌগোলিক বিষয়, যেটি দেখছি যে জলোচ্ছ্বাস হচ্ছে এখানে, না? তো এরকম আসলে বিষয়গুলো যেগুলো জলবায়ুর নিয়ামক হিসাবে কাজ করে। আমরা একটু দেখবো যে জলবায়ুর নিয়ামক, হ্যাঁ, কি কি আছে। আমরা কিন্তু আগে দেখেছি আবহাওয়া জলবায়ুর উপাদান কি কি ছিল। সেখানে বলেছি বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, হ্যাঁ, বাড়িপাত, এগুলো বলেছি। এখন বলছি জলবায়ুর নিয়ামক কি কি। দেখো, অক্ষাংশ একটি জলবায়ুর নিয়ামক। তোমরা এই ধরনের চিত্র আঁকবে খাতায়, এটাকে বনচিত্র বা মাইন্ড ম্যাপিং বলে ইংলিশে। তোমরা কিন্তু এটা খাতায় ঠিক এভাবেই লিখবে। এইভাবে লেখার একটি সুবিধা কি জানো, জলবায়ুর নিয়ামক কথাটার সাথে এই সবগুলো শব্দ তোমার মাথায় খুব চট করে চলে আসবে। তো
পরীক্ষার আগে যদি তুমি খাতার এই পৃষ্ঠাটি খুলে দেখো তাহলে তোমার কাছে পরিষ্কার হবে। তাহলে আমরা একটি নিয়ামক দেখলাম জলবায়ু, কি সেটা বলছি? অক্ষাংশ। আমরা পরে বর্ণনায় আসবো, আগে প্রথমে সবগুলো নিয়ামকের নাম লিখে ফেলবো, তাই তো? লিখছো কি তোমরা? হ্যাঁ, লিখতে হবে তোমাদেরকে। উচ্চতা, এটা একটা নিয়ামক, মানে উচ্চতা এখানে একটি জলবায়ু নিয়ামক হিসাবে কাজ করে। সমুদ্র থেকে দূরত্ব, মানে ওই অঞ্চলটি সমুদ্র থেকে কত দূরত্বে, সেটি একটি নিয়ামক হিসাবে কাজ করে। বায়ুর প্রবাহ, মানে ওই অঞ্চলের বায়ুর প্রবাহটা কিরকম, স্থির নাকি গতি বেশি, এরকম। আর আরেকটি হলো সমুদ্র স্রোত, মানে একটি অঞ্চলে যদি সমুদ্র থাকে এবং সেই সমুদ্রের স্রোত কিন্তু সেই অঞ্চলের জলবায়ুর নিয়ামক, মানে সেই অঞ্চলের জলবায়ু কেমন হবে সেটা নির্ধারণ করবে। পর্বতের অবস্থান, একটি অঞ্চলে যদি পর্বত বেশি থাকে সেটিও কিন্তু জলবায়ুর নিয়ামক হিসাবে কাজ করে, মানে সেই অঞ্চলে পর্বত থাকার কারণে তার জলবায়ু অন্যরকম হবে। আমরা আরেকটি দেখছি বনভূমির অবস্থান। হ্যাঁ, বনভূমি কিরকম? বনভূমি যদি থেকে থাকে, খুব বেশি বনভূমি যেরকম পরিমাণ থাকার কথা সেরকম থাকলে সেখানকার জলবায়ু এক ধরনের হবে, আর বনভূমিহীন স্থানের অঞ্চলের জলবায়ু কিন্তু আরেক ধরনের হবে। আমরা দেখছি মৃত্তিকার গঠন, একটি অঞ্চলে যদি মৃত্তিকা মানে মাটির গঠন কিরকম সেটি কিন্তু জলবায়ুর পার্থক্যের জন্য পার্থক্য নির্ধারণ করে। আরেকটি বলছি ভূমির ঢাল, ভূমি কি ঢাল কেমন, উচ্চ ঢাল বা নিম্ন ঢাল বা সমতল, এরকম একটি বিষয় কিন্তু এটিও জলবায়ুর নিয়ামক। তাহলে শিক্ষার্থীরা তোমরা ঠিক এরকম একটি ছক তোমাদের খাতায় করবে। এটিকে আসলে আমি আবারও বলছি, এটিকে মনোচিত্র আর ইংরেজিতে বলা হয় মাইন্ড ম্যাপিং। তোমরা এই মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে জলবায়ুর নিয়ামকগুলো তোমাদের খাতায় লিখে নেবে। তাই খুব কি সহজ হয়ে যাচ্ছে না এই লেখাটা? তোমার দেখো, একবার তাকালেই কিন্তু তোমার মাথায় সবগুলো শব্দ চলে আসছে। আমরা তাহলে আজকে দেখলাম আবহাওয়া কি, জলবায়ু কি, এবং আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো আমরা দেখলাম, আর এখন দেখলাম জলবায়ুর নিয়ামকগুলো। তাহলে জলবায়ুর নিয়ামকগুলো নিয়ে আমরা এবার একটু বিস্তারিত বর্ণনা করব। আসি প্রথমে অক্ষাংশ। তোমরা অক্ষাংশ জানো, অবশ্যই তোমরা বলতে পারবে অক্ষাংশ কি না, কারণ তোমরা বিগত পাঠে পড়েছ যে ভূপৃষ্ঠে কিছু কাল্পনিক রেখা, যেগুলো তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে আছে। এই যে এখানে যেমন একটি দেখানো হয়েছে অক্ষরেখা, আমি বলতে চাচ্ছি যে দেখো, এই যে অক্ষাংশ এটি হলো নিরক্ষরেখা, সূর্যের তাপ এখানে লম্বভাবে পড়ে, আর এই দেখো উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যেতে যেতে এটা কিন্তু একটু তির্যক হয়ে যায়। তাহলে দেখো, যদি অক্ষাংশে মানে আমরা যদি বলি নিরক্ষরেখায় সূর্যের তাপ লম্বভাবে পড়ে, তাহলে নিরক্ষরেখায় কিন্তু বায়ুর তাপ কেমন হবে? উষ্ণ হবে। আর ঠিক এটি, এই সূর্যের তাপটি আমরা যদি উত্তর দিকে চলে যেতে থাকি এবং দক্ষিণ দিকে যেতে থাকি, তাহলে সূর্যের তাপ ক্রমশ তির্যকভাবে পড়তে শুরু করবে, এবং নিরক্ষরেখায় যেরকম উষ্ণ থাকবে তার বায়ুর তাপ, তোমার এই উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে সেটা একেবারে কমে আসতে শুরু করবে না। যত উত্তর দিকে যাব তত কমতে শুরু করবে, যত দক্ষিণ দিকে যাব তত কমতে শুরু করবে। তাহলে আমরা দেখছি যে আসলে অক্ষাংশ এটি একটি নিয়ামক জলবায়ু। এই মানে কোন অক্ষাংশে আছে একটি অঞ্চল সেটির উপর ভিত্তি করে কিন্তু তার জলবায়ু নির্ধারিত হয়। আমরা আরেকটি ছবি দেখছি উচ্চতা। হ্যাঁ শিক্ষার্থীরা, একটি অঞ্চলের উচ্চতা কিরকম সেটিও কিন্তু সেই অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে থাকে। মনে করো যে একটি অঞ্চল যদি পাহাড়ি এলাকা থাকে, তাহলে কিন্তু সেখানে তার উষ্ণতা, বায়ুর উষ্ণতা কমবে। যেমন ধরো, যদি আমরা এখানে তোমাদের পাঠ্যপুস্তকে বলেছে, একটি পরিসংখ্যান দিয়েছে, বলেছে 1000 মিটার প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধি পেলে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। তাহলে যদি একটি পাহাড়, এই ধরো পাহাড়, এই পাহাড়ের যদি 1000 ফিট উপরে হয়, আর এই সমতল ভূমি এখানে যদি মনে করো যে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে এইখানে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
কারণ 1000 ডিগ্রি উচ্চতা 1000 কিলোমিটার উচ্চতার জন্য 1000 কিলোমিটার উচ্চতার জন্য তাপমাত্রা কমে যাবে 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখলাম উচ্চতাও কিন্তু জলবায়ু পার্থক্যের একটি নিয়ামক। আরেকটি বলছে সমুদ্র থেকে দূরত্ব। দেখো, একটি দেশ যদি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকে সেখানে জলবায়ু এক ধরনের হবে, সেখানে জলবায়ুতে যথেষ্ট জলীয় বাষ্প থাকবে, হ্যাঁ, এবং একটা মানে সমভাবাপন্ন, মানে না শীত না গরম এরকম একটি জলবায়ু বিরাজ করবে। তাহলে আমরা দেখছি সমুদ্র থেকে দূরত্ব কিন্তু মানে তোমার জলবায়ু পার্থক্যের জন্য একটি নিয়ামক। তা আমরা এরপরে আরও একটি নিয়ামক দেখছি বায়ু প্রবাহ। হ্যাঁ, যদি বায়ু প্রবাহটা কীরকম সেটিও কিন্তু তোমার একটি অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে। যেমন ধরো, বায়ু প্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়। এই বায়ুটি যখন মৌসুমী জলবায়ু নিয়ে প্রবাহিত হবে তখন বাংলাদেশে কী হয়ে যাবে, প্রচুর বৃষ্টিপাত হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তা আমাদের বর্ষা মৌসুমে কিন্তু এই বায়ু প্রবাহের সাথে যথেষ্ট জলীয় মৌসুমী বায়ু আসে। তা এই জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু আমাদের বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। আবার দেখো, বায়ু প্রবাহ শীতকালে, হ্যাঁ, মহাদেশীয় বায়ু নিয়ে আসে যেটা শীতল, এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে শীতকালে শুষ্ক বায়ু, এবং এটা আমাদের কি জলবায়ুকে কি করে, শীতল করে, তাই তো। আমরা দেখছি সমুদ্র স্রোত। হ্যাঁ শিক্ষার্থীরা, একটি দেশের সমুদ্র স্রোতও কিন্তু ওই দেশের ওই অঞ্চলের জলবায়ুর নিয়ামক। যেমন ধরো, সমুদ্র স্রোত যদি উষ্ণ বা শীতল হয় সেই অঞ্চলের জলবায়ু কিন্তু উষ্ণ বা শীতল হবে। যেমন ধরো, তোমাদেরকে যদি আমি বলি একটি উদাহরণ, সেটা বলা হচ্ছে যে উষ্ণ উপসাগরীয় অঞ্চল, এটি আমেরিকার আর তোমার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে, সেখানকার কিন্তু জলবায়ু কিন্তু কিছুটা উষ্ণ। এটি ফ্লোরিডার দিকে, আমেরিকার একটি অঞ্চল, এদিকে কিন্তু আছে, এর জলবায়ু কিছুটা উষ্ণ। আবার যদি দেখো যে আরেকটি যদি বলি, উত্তর আমেরিকায় এই স্থানটির নাম হচ্ছে তোমার ল্যাব্রাডর। এই স্থানটি যে পূর্ব উপকূলীয় অঞ্চলে, ওইখানকার কিন্তু সমুদ্র স্রোত শীত, মানে পানি ইয়েটা শীতল, যার কারণে ওই অঞ্চল কিন্তু বেশ শীত, ওই অঞ্চলের জলবায়ু খুবই শীতল হয়। তাহলে আমরা দেখছি যে আসলে সমুদ্রের পানি যদি উষ্ণ হয় তাহলে সেই অঞ্চলের জলবায়ু হচ্ছে উষ্ণ, আর যদি সমুদ্রের পানি শীতল থাকে তাহলে সেই অঞ্চলের জলবায়ু হবে শীতল। এটি তারপরে দেখছি পর্বতের অবস্থান। হ্যাঁ, পর্বতের অবস্থান আমি তোমাদেরকে বলেছি উচ্চতার সাথে কিন্তু একটা ব্যাপার হয়ে যায়। পর্বতের উঁচু ভূমিতে এক ধরনের জলবায়ু থাকবে। আর আরেকটা বিষয় হলো, পর্বত যদি উঁচু পর্বত যদি কোনো অঞ্চলে থেকে থাকে, হয় কি ওখানে যেই বায়ু প্রবাহ হয় তখন সেটি পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। সেই ঘটনাটি দেখো, আমাদের যে দেশে যে উত্তরে যে আড়াআড়িভাবে যে হিমালয় পর্বত আছে, আমাদের দেশের এই বায়ু যখন এই হিমালয় পর্বতের সাথে বাধাগ্রস্ত হয় তখন প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই ভারত মহাদেশে হয়, আমাদের দেশে হয়। আবার ঠিক এই পর্বত, হিমালয় পর্বতের কারণেই কিন্তু যে এশীয় শীতল বায়ুটি সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়, যার ফলে আমাদের দেশ কিন্তু ইউরোপের মতো এত শীতল নয়। তাহলে আমরা দেখছি যে পর্বতের অবস্থানও কিন্তু একটা মানে জলবায়ু নিয়ামক। বলা হচ্ছে ভূমির ঢাল। হ্যাঁ, ভূমির ঢালতে যদি ধরো, মানে এরকম দেখো, এখানে আমি দেখিয়েছি ভূমির ঢাল, এখানে অত এদিক থেকে সূর্যের আলো এই ভূমির ঢালের উপরে পড়েছে। এই যেদিকে সূর্যের আলোটা পড়ছে সেখানে কিন্তু ভূমির তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং ওই বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার মানে কি ওখানকার জলবায়ু বেশ উষ্ণ হবে। আর ঠিক এই ঢালের বিপরীত দিকে সূর্যের আলো পৌঁছায় না, বা পৌঁছালেও তীর্যকভাবে পৌঁছায়, তো যার ফলে ওই দিকে কিন্তু বায়ু অপেক্ষাকৃত শীতল থাকবে। তাহলে দেখো, একটা ভূমির ঢাল উঁচু হলে তার একদিকে উষ্ণ জলবায়ু, আবার তার বিপরীত দিকে কিন্তু শীতল জলবায়ু। দেখেছো? তাহলে কি আমরা দেখছি যে আসলে নিয়ামকগুলা জলবায়ুর পার্থক্যের একটি প্রধান কারণ। আমরা দেখছি মৃত্তিকার গঠন।
যদি মনে করো যে একটি মাটি মানে মরুভূমি অঞ্চল, আরেকটি একদম ধরো আমাদের দেশের মতো সমতল ভূমি, আমাদের যেমন পলি মাটি বেশি, এরকম দুটি যে অঞ্চল যদি তোমরা খেয়াল করো, দেখবে যে মরু অঞ্চলে কিন্তু এই ওর যেই ভূমির যেই বালিময় আছে সেটি খুব তাড়াতাড়ি সূর্যের তাপ শোষণ করে এবং খুব তাড়াতাড়ি সূর্যের তাপ আবার ওই তাপটি বিকিরণ করে ফেলতে পারে। তা ওই জন্য মরু অঞ্চলে হয় কি, দিনে প্রচণ্ড সূর্যের তাপে দিনে প্রচণ্ড উত্তপ্ত থাকে, আবার রাতে সেই তাড়াতাড়ি শীতল হয়ে যায়। তা এই আসলে আমরা দেখছি যে মৃত্তিকার গঠন আসলে মাটি কি বালিময় নাকি কাদাযুক্ত, সেটিও কিন্তু জলবায়ুর একটি নিয়ামক। দেখা যাচ্ছে বনভূমির অবস্থানও কিন্তু জলবায়ুর একটি নিয়ামক। কেমন দেখো শিক্ষার্থীরা, বলা হচ্ছে যে একটি বনভূমি যদি একটি অঞ্চলে থাকে তাহলে সর্বপ্রথম যেটি হয়, এই বনভূমির যে গাছপালা, এই গাছপালা থেকে তোমার প্রস্বেদন এবং বাষ্পীভবনের মাধ্যমে জলীয় বাষ্প নিঃসরিত হয়। অতএব ওই অঞ্চলে কিন্তু বায়ু আর্দ্রতা মানে জলবায়ুটা অত উষ্ণ হবে না জলীয় বাষ্পের কারণে। এবং আরেকটা জিনিস যেটি দেখতে পাচ্ছি যে এই বনভূমির কারণে বায়ুর যে প্রবাহ, হ্যাঁ বায়ুর যে উপাদান আমরা বলেছিলাম বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহটা কি হচ্ছে, বাধাগ্রস্ত হয় এই গাছপালার সাথে লেগে, তার ফলে বায়ু প্রবাহ কমে যায়, তা ঝড় বৃষ্টি এগুলো কম হয়, ঝড় তুফান ওই বনভূমি যে অঞ্চলে আছে। আর আরেকটা জিনিস দেখো, গাছপালা থাকার কারণে কিন্তু এই মাটিতে সূর্যের আলোটা সরাসরি পৌঁছাতে পারে না, যার ফলে বনভূমি যেই অঞ্চলে আছে সেই অঞ্চলে ভূমি মানে উষ্ণ, অত বেশি অধিক উষ্ণ হয় না, যার জন্য ওখানকার আবহাওয়াটা একটু মানে শীতল থাকে। তাহলে আমরা দেখছি বনভূমির অবস্থানও কিন্তু একটি জলবায়ুর নিয়ামক। শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো নিয়ামক সম্পর্কে জানলাম, এগুলো একটু যদিও বেশি নিয়ামক এখানে আলোচিত আছে, তুমি যে সবগুলোই খুব পরিষ্কারভাবে মনে রাখতে পারবে তা না। তুমি যদি তোমার দেশের প্রেক্ষাপট চিন্তা করো, আমরা কোন দেশে বসবাস করি, অবশ্যই বাংলাদেশ না, এই বাংলাদেশের জলবায়ুর সাথে নিয়ামকগুলো আমরা একটু যদি মিল করতে চাই, দেখো বলা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, বনভূমির অবস্থান, এই নিয়ামক সমূহের প্রভাব আছে। আমরা প্রবাহের জায়গায় দেখতে পাচ্ছি যে আসলে আমাদের বাংলাদেশে কি কি, আমি ছবিগুলো দেখালাম। এবার আমি স্লাইডটি অফ করব। এবার তোমরা আমাকে বলো, তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখতে পারো যে বাংলাদেশের উপরে কোন কোন জলবায়ুর নিয়ামকগুলো তোমার মানে প্রভাব রাখছে। আসি, বাংলাদেশ কি সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত? তোমরা বলতে পারবে যে আমাদের চট্টগ্রাম, বরিশাল, খুলনা এর পাশে দিয়ে কি আছে, সমুদ্র আছে, বঙ্গোপসাগর না? তাহলে সমুদ্রের কাছে অবস্থিত, তাহলে সমুদ্রের প্রভাব আছে, একটি নিয়ামক আমাদের কাজ করছে। সমুদ্র স্রোত, দেখবে কক্সবাজারের আবহাওয়া কিরকম, খুব বেশি গরমও থাকে না, বেশি শীতও থাকে না, তার মানে সমুদ্রের পানি আমাদের, এটিও আমাদের একটি নিয়ামক হিসাবে, স্রোতটাও একটি নিয়ামক হিসাবে কাজ করছে। আমরা বাংলাদেশ নিরক্ষরেখা অঞ্চলে অবস্থিত না, তাই জন্য আমাদের কি জলবায়ু একটু উষ্ণ। আর আরেকটি কি বলতে পারবে, বায়ু প্রবাহ, হ্যাঁ আমাদের দেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং পর্বতের অবস্থান কিন্তু আমাদের যেমন উত্তরে হিমালয় পর্বতের আড়াআড়িভাবে অবস্থান করছে, এই মৌসুমী বায়ু কিন্তু হিমালয় পর্বতে বাধাগ্রস্ত হয়ে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় না। তাহলে দেখছি যে পর্বতের অবস্থানও কিন্তু বাংলাদেশের জলবায়ুর একটি নিয়ামক আছে। আমি কয়েকটা বলেছি, বাকিগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে অথবা তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আমরা আসি, কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে আজকে আমি খাতায় লিখাতে চাই, তোমরা লিখবে এই পাঠের সাথে সাথে। বলা হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। শিক্ষার্থীরা, আমি এটি বলেছি তোমাদের আগেই পাঠে, কিন্তু এই তথ্যটি তোমরা তোমাদের খাতায় লিখবে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। আমরা দেখতে পাচ্ছি সমভাবাপন্ন জলবায়ু।
আসলে সমভাবাপন্ন জলবায়ু এটি বায়ুর আর্দ্রতার কারণে হয়। এটি একটা বায়ুর আর্দ্রতার একটি উপাদানের প্রভাব এবং বায়ুর আর্দ্রতা একটি জলবায়ু নিয়ামক হিসাবে কাজ করছে। মনে করো যে কোথাও যদি জলীয় বাষ্প বেশি থাকে, হ্যাঁ, তাহলে সেখানে সমভাবাপন্ন জলবায়ু হবে। আর যদি শুষ্ক বায়ু থাকে তাহলে সেখানে চরম হবে, হয় খুব কঠিন শীত পড়বে সেখানে। আরেকটি দেখছি মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু। এখানে একটু বলতে চাই যে তোমাদের মহাদেশীয় অঞ্চলে কিন্তু কি থাকে, মাটি থাকে। এই মাটিটি সূর্যের তাপকে শোষণ করতে তাড়াতাড়ি শোষণ করে ফেলে, যার জন্য ওই অঞ্চলের জলবায়ুটি বেশ উষ্ণ হয়ে ওঠে। আবার দেখবে যে অঞ্চলে পানি বেশি, হ্যাঁ, মহাসাগরীয় অঞ্চল, সেখানে কিন্তু সূর্যের তাপ খুব তাড়াতাড়ি পানিকে গরম করতে পারে না। তা যার জন্য ওইখানে কিন্তু আরেক ধরনের জলবায়ু। তো চরম ভাবাপন্ন নর্মালি মহাদেশীয় অঞ্চলেই হয়ে থাকে, চরম ভাবাপন্ন জলবায়ু। আরেকটি বিষয়, সেটি হলো বনভূমি সাইক্লোন, ঝড় তুফানের গতি কমায়। দেখেছি যে আমরা বনভূমি কিভাবে এই ঝড় তুফান সাইক্লোনের গতি কমাচ্ছে। তো তোমরা এই তথ্যগুলো খাতায় লিখে রাখবে। আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য নির্ণয়ের একটি কাজ আমি দিয়েছি। তোমরা সুন্দর করে এই পার্থক্যটা নির্ণয় করবে। আবহাওয়া লেখার সময় লিখবে একটি নির্দিষ্ট স্থানে, জলবায়ু লেখার সময় লিখবে একটি নির্দিষ্ট অঞ্চলের। আবহাওয়া তোমার 1-2 দিন, জলবায়ু বলতে গেলে প্রায় 30-40 বছরের। আমরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখে যাই, এগুলো কিশোর বাতায়নে পাবে তোমরা। জলবায়ুর কয়েকটি উপাদানের নাম বলো, তোমরা বলতে পারবে। 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? আচ্ছা, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত কেন হয়? সাইক্লোন, ঝড় তুফানের গতিপথে কি বাধা দিতে পারে? তোমরা এটি সবগুলো প্রশ্নই জানবে না, বলতে পারবে। আচ্ছা, আমরা বাড়ির কাজ একটি সবসময় রেখে যাই। সমুদ্র এলাকার জলবায়ু কেমন হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসলে সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দিয়ে দেবে, যেখানে বুঝবে যে এটি আসলে দেখাচ্ছে যে সমুদ্র অঞ্চলের একটি সমুদ্র নিকটবর্তী একটি অঞ্চল, এবং তোমরা সেখান থেকে ওর জলবায়ু কেমন হবে সেই বর্ণনাটি দিতে পারবে। শিক্ষার্থীরা, সবশেষে একটি মানবিকতার কথা, সেটি হলো সহানুভূতিশীল হতে হবে তোমাদেরকে। অন্যের যে কোনো আচরণ তোমাকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। কাউকে কোনো কিছুতে আঘাত করা যাবে না। যে কোনো ধর্মের প্রতি সহনশীল হবে, তাহলেই দেখবে জাতির ভিতর আর কোনো বিরোধ সৃষ্টি হবে না। সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ।